শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, জ্যৈষ্ঠের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাসকুরে সাত্তার কল্লোলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী অন্তরঙ্গ ভয়। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা, এই সময় চলবে 4 জুন পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে বিকাল 5টা, এই সময় প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। 28 জন প্রথিতযশা শিল্পীর 45টি ছবি নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে যুগপূর্তি প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 28 মে পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে শিশুতোষ নাটক চেরাগের দৈত্য। সেটা আবার কি জিনিস? ওষুধি গাছ, পাতা বেটে খেলে কফের আরাম হয়। কি যন্ত্রণা! এখন বাসক পাতা কই পাবো? রাত 8টা 20 মিনিটে দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। দায়িত্বটা বুঝে আসলেন, আর এখন কেন ভান ধরছেন? আপনি কিছু বুঝতে পারছেন না? শেফা, যেটা জানো না সেটা নিয়ে মন্তব্য করা ঠিক না। তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন যে আমি কোন বিষয়টা জানি না বা ভুল জানি। রাত 9টায় প্রচার হবে সেরনিয়াবাদ শাওনের পরিচালনায় একক নাটক লিফলেট। আমার বাজানো আমার কইছে দেখা শুই না একটা লাগা মানুষ বুঝা চলতে। Gold does not go one mark. এক মাগে চেঞ্জ যায় না। তোমারে আমি বুঝামু। তুই আমার কফ করবি। রাত 11:15টায় থাকছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি সংগঠন শননের আবৃত্তি প্রযোজনা মানব জন্মের দিন্য 2 পার। প্রযোজনাটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাসকুরে সাত্তার কল্লোল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো। আগামীকাল এরকম একটি আয়োজন হতে চলেছে শননের পরিকল্পনা বা শননের আয়োজনে। তো যেহেতু এরকম একটি ভিন্ন ধর্মী আয়োজন, তো আসলে কোন ভাবনা থেকে এরকম একটি আয়োজনের পরিকল্পনাটি করা? আমরা আসলে প্রায় নিয়মিতভাবেই আবৃত্তি প্রযোজনা করে থাকি, বা আবৃত্তি অনুষ্ঠানগুলোর ধরন এরকম যে আবৃত্তি প্রযোজনা হচ্ছে, আবার একক আবৃত্তি অনুষ্ঠান হচ্ছে, বা দ্বৈত আবৃত্তি হচ্ছে। এই যে প্রবাহমান আবৃত্তি অনুষ্ঠানগুলো, এরই ধারাবাহিকতায় আমাদের সংগঠন শনন ঢাকা আগামীকাল শনিবার শিল্পকলা একাডেমির আবৃত্তি সঙ্গীত এবং নৃত্যকলা মিলনায়তনে মানব জন্মের দিন্য 2 পার শিরোনামে আবৃত্তি প্রযোজনা করতে যাচ্ছে। এই যে আমাদের জীবনযাপনের যে বিভিন্ন অনুষঙ্গ, হ্যাঁ, আমাদের যে আনন্দ, আমাদের যে বেদনা, আমাদের যে দুঃখ, মানব জন্মের, এই যে মানব জন্মের যে দীর্ঘ পাড়ি দেই আমরা একেবারে জন্ম থেকে শুরু করে আমাদের চলে যাওয়ার আগে পর্যন্ত এই পৃথিবী থেকে, হ্যাঁ, মানুষের যে বিভিন্ন মানবিক সংকট, হ্যাঁ, এগুলোই আসলে এই প্রযোজনার মধ্যে দিয়ে আমাদের আবৃত্তি শিল্পী শান্ত, নুরুন নবী, শুভ্রা দাস এবং মামুন প্রামাণিক, 3 জন আবৃত্তি শিল্পী, তারা বিভিন্ন জনের আমাদের দেশের যারা বাংলা ভাষার যারা বিখ্যাত খ্যাতিমান যারা কবি আছেন, তাদের
কবিতাগুলোর মধ্যে দিয়ে সেই শিল্পের প্রয়োগটি ঘটাবেন। আচ্ছা, এখানে মোট কতটি কবিতা সেদিন মঞ্চায়িত হবে? আমরা প্রায় 15টি কবিতা সেদিন মঞ্চায়ন করব। অবশ্য একটি গ্রন্থিত রূপে আর কি পাণ্ডুলিপি বিন্যাস করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে। আচ্ছা, কোন কোন কবির কবিতা এটা কি একটু বলা যায়? হ্যাঁ, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রয়েছে, তারপরে শামসুর রহমানের কবিতা আছে, নির্মলেন্দু গুণের কবিতা আছে, আমাদের খুব সাম্প্রতিক সময়ের একজন তরুণ কবি কামরুজ্জামান কামর কবিতা আছে, আবার ওপার বাংলার কবি সুনীল গঙ্গোপাধ্যায়, দেবব্রত সিং, কবিতা সিংহ, হ্যাঁ, এনাদেরও কবিতা আছে আর কি। আচ্ছা, যেহেতু এখানে 15টি কবিতা মঞ্চায়ন হতে চলেছে, তো 15টি কবিতা আসলে নির্বাচনের পেছনের গল্পটা একটু শুনি। নির্বাচনের পেছনের গল্পটা হচ্ছে যে প্রথম কিন্তু একটি দেখা হয় যে যেই শিল্পীরা এই পারফর্ম করবেন, আবৃত্তি করবেন যারা, হ্যাঁ, তাদের কোন কোন কবিতাগুলো তাদের আয়ত্তে আছে, কারণ এটা পারফর্ম করতে হবে। হ্যাঁ, যে 3 জন আবৃত্তি শিল্পী আবৃত্তি করবেন, প্রথমত আমাদের ধারণাটা এরকম থাকে যে আচ্ছা আপনার কোন কোন কবিতাগুলো আয়ত্তে আছে। হ্যাঁ, সেই কবিতাগুলো হয়তো একজনের হয়তো 12টা কবিতা ছিল, 10টা কবিতা ছিল, একজনের হয়তো 15টা কবিতা ছিল। তারপর একজন পাণ্ডুলিপি বিন্যাস করেন, তিনি যেই মূল ধারাটি, আমাদের যে ভাবনাটি, যে মানব জন্মের দীর্ণ 2 পার, এগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত কবিতাগুলো এটা আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু একটা থিম মানব জন্মের দীর্ণ 2 পার, এর সাথে রিলেটেড কবিতাগুলোই কিন্তু আপনারা সিলেক্ট করেছেন। ঠিক, জি। পরিকল্পনাটি কতদিন আগে থেকে নেওয়া বা কতদিন ধরে রিহার্সাল চলেছে? আমাদের এই পরিকল্পনাটি বলা যেতে পারে প্রায় 6 মাস আগে নেয়া, এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে, ঠিক বলবো না, বিচ্ছিন্নভাবে, কারণ আমি এই প্রসঙ্গে আমি বলতেই চাই যে খুব দুর্ভাগ্যজনকভাবেও বাংলাদেশে আসলে কোনো শিল্পী, বিশেষ করে যারা মঞ্চে তাদের শিল্প ভাবনাগুলোর প্রয়োগ ঘটান, তারা তো আসলে পেশাদারিত্ব অর্জন করেননি, তাদের তো একটি অন্য কাজ থাকে, চাকরি করেন, অন্য কিছু করে আসতে হয়। ফলে খুব নিরবিচ্ছিন্নভাবে আমরা যে মহড়া দিয়েছি তা নয় কিন্তু। হ্যাঁ, কিন্তু আমাদের এই 6 মাসের মধ্যে বিভিন্ন সময়ে মহড়া দিয়ে 6 মাসের মধ্যে যেই মানে যে কার্যদিবসগুলো নয়, যে ছুটির দিনগুলোতে আমরা বসে বসে আমাদের মহড়াগুলো করে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে এসেছি। এবং এর সঙ্গে আমাদের আবহ সঙ্গীত থাকে। হ্যাঁ, এখন কিন্তু আপনি যদি আবৃত্তি প্রযোজনাগুলো দেখতে যান তাহলে দেখবেন যে এর সঙ্গে আলোক সম্পদ করা হয়, তারপরে এর আবহ সঙ্গীত থাকে, এর একটি সেট ডিজাইন থাকে, এর আলোক নির্দেশনা থাকে। সব মিলিয়ে আসলে প্রযোজনাটিকে আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই, মানেটি পৌঁছে দিতে চাই। এবং আরও একটি জিনিস আমি বলতে চাই যে আমরা যারা নিয়মিত দর্শক, মানে যারা আবৃত্তি দেখি, আপনি আমার হয়তো দর্শক শ্রোতারাও বিস্মিত হবেন বা যারা আবৃত্তি বোদ্ধা তারা জানেন যে এখন যে কোনো শিল্পে, ধরেন একটি নৃত্যানুষ্ঠানে যেই পরিমাণ দর্শক সমাগম হয়, একটি নাটকের প্রদর্শনীতে যেরকম দর্শক সমাগম হয়, আমরা গত কয়েক বছরে সেই ক্ষেত্রটি সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্যে দিয়ে তৈরি করেছি যে এখন উল্লেখযোগ্য দর্শক সমাগম কিন্তু আবৃত্তি অনুষ্ঠানগুলোতেও হচ্ছে। মানে আমি এটা বলতে চাচ্ছি যে আবৃত্তি শিল্পে নতুন নতুন ভাবনা এখন যুক্ত হচ্ছে, এবং এই ভাবনাটির প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের দর্শক শ্রোতা। হ্যাঁ, আমার দর্শক শ্রোতা কীভাবে বিনোদিত হবেন, কিভাবে বিনোদনের মধ্যে দিয়ে আসলে আমি আমার এই কাব্য ভাবনাটির মানে প্রয়োগশিল্পে রূপান্তর করব, হ্যাঁ, সেটি আমরা আমাদের আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটি আমরা আমাদের দর্শক শ্রোতাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন। আচ্ছা, আমার মনে হয় যে দর্শক এখন বিনোদিত হবে আপনার একটা আবৃত্তি শুনতে পেলে। আমরা কি এখন একটা আবৃত্তি শুনতে পারি? হ্যাঁ, আমি শামসুর রহমানের একটি কবিতা, এখন তো বৃষ্টির সময়, এবং আমরা আসলে সবসময় আমাদের একজন বিখ্যাত কবি আবু জাফর উবৈদুল্লাহ সবসময় বলেছেন যে বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা। ওনার কবিতা নয়, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের হঠাৎ বৃষ্টি এলো কবিতাটি আবৃত্তি করি। বাহ, চমৎকার, শুনি। হঠাৎ আজ বিকেলে চারিদিক অন্ধকারে ডুবিয়ে বৃষ্টি এলো, শত শত আরবীয় ঘোড়ার পদশব্দে মনে পড়ল তোমাকে। আর মনে এলো অনেক বছর আগেকার কথা। তখন আমি কৈশোরের বেড়া দিগানো যুবা, এবং আমার বাবা ছিলেন জীবিত।
আমি কোনো কোনো বিকেলবেলায় বিছানায় গা এলিয়ে হাতের তালুতে থুতনি রেখে বাইজির ঘুঙুরের মদির আওয়াজের মতো বৃষ্টির শব্দ শুনতে শুনতে তাকিয়ে থাকতাম বাইরে। এই দৃশ্য অসহ্য ছিল আমার বাবার কাছে। বিরক্তির কাতর হুলে তিনি ভাবতেন তার ছেলেটার মাথায় শ্রাবণের আকাশ আর বৃষ্টির অজস্র বিপজ্জনক জুই ঢুকে পড়েছে। আজও আমি আমার বাবার সেই বর্ষাকালীন চোখের আগুন ভুলতে পারিনি। আজ অন্ধকারময় সপসপে বিকেলে বৃষ্টিপাত দেখে যুগপত আমার বাবার চোখের ফুলকি এবং তোমার দৃষ্টির বিদ্যুৎ মনে পড়ে গেল। আমার প্রয়াত পিতা আজকের দৃশ্য থেকে তাড়াতাড়ি দূরে সরে দাঁড়ালেন তোমাকে প্রধান ভূমিকা দান করে। আজকের এই উতাল হাওয়ায় তুমি আমার একাকিত্বের অধীশ্বরী। বৃষ্টির অন্তরঙ্গ সুর শুনতে শুনতে দেখি এইমাত্র তুমি এসে দাঁড়িয়েছ আমার শয্যার পাশে। তোমার ভেজা চুলের সুগন্ধে আমি মাতাল। তোমার চুলের ঝর্ণাধারা আমার সারা মুখে। আর তুমি আমার মুখ চুম্বন করছো আমাকে আমার সুখের মহিমায়, চূড়ান্ত মহিমায় পৌঁছে দিয়ে। বৃষ্টি গেছে থেমে। এ ঘরে আমজাদি শরদের সুর। কোথাও তুমি নেই। শীতল জলে স্নান করে আদৌ তুমি আসনি আমার ঘরে। আমি জানি কোনো দিন তুমি আসবে না। এখন এখানে বৃষ্টিহীনতায় শাসন করছে আমার বাবার বর্ষাকালীন চোখের আগুন। জলজ অন্ধকারে একলা ঘরে আমি ভীষণ ভীষণ পুড়ে যাচ্ছি। অসাধারণ, অনেক ভালো লাগলো। হ্যাঁ, বৃষ্টিকে নিয়ে একটি কি বলা যেতে পারে অম্ল মধুর বিরহ প্রেমের কবিতা আর কি। আমাদের রহমান ভাই তো অসাধারণ, তার যে প্রেমের কবিতাগুলো খুবই বলা যেতে পারে যে বাংলা সাহিত্যের একটা অসাধারণ সৃষ্টি। তার মধ্যেই তার একটি কবিতা এটা। আচ্ছা, এবার আসি শনন প্রসঙ্গে। তো শননটি তো অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান, আবৃত্তি শিল্পীদের জন্য অনেক বড় একটি মুখ্য একটি প্রতিষ্ঠান। আপনি যেটা বলছিলেন প্রথম প্রতিষ্ঠান আবৃত্তির জন্য। তো এখন পর্যন্ত শনন তো অনেক রকম কাজ করেছে। উল্লেখযোগ্য যে অ্যাক্টিভিটিসগুলো বা যে উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে চলেছে সেগুলো সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, আমি এটা বলবো, তার আগে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে এটি বাংলাদেশের প্রথম আবৃত্তি সংগঠন। 1981 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। একজনের কথা আমাকে বলতেই হবে, নাজিম মাহমুদ, যিনি বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চার জনক ছিলেন। তার হাতে এটি সৃষ্টি হয়। তার আরও অনেক কীর্তি আছে। তো এবং আমি আরও একটি কথা যদি বলতে চাই যে বাংলাদেশে মঞ্চনাটক যেভাবে সমৃদ্ধ হয়েছে মানে সংগঠনের দ্বারা, নাটকের সংগঠনগুলোর দ্বারা, ঠিক সেইভাবে বাংলাদেশে আরও একটি শিল্প বিকশিত হয়েছে। এবং আজকে এই যে বিস্তৃত আবৃত্তি সংগঠনগুলো সারা বাংলাদেশে, এখন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের 364টি আবৃত্তি সংগঠন। এবং এই যে আবৃত্তির আজকে যে আমরা মানে প্রজন্ম থেকে প্রজন্ম এবং জন থেকে জনে, প্রাণ থেকে প্রাণে স্ফুরিত করে দিতে পারছি, এর প্রধান কৃতিত্ব হচ্ছে আবৃত্তি সংগঠনগুলোর। আমরা শনন রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখনও এটি চলমান। রাজশাহী বিশ্ববিদ্যালয় শনন যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি 35 বছর উদযাপিত হবে এবছরের সেপ্টেম্বরে। শনন রংপুরে কাজ করছে এবং শনন ঢাকায় আমরা 1985 সাল থেকে কাজ করেছি। আমরা অসংখ্য আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা একক আবৃত্তি অনুষ্ঠানও করেছি, দ্বৈত আবৃত্তি অনুষ্ঠানও করেছি। আমরা বিভিন্ন সময় কর্মশালার আয়োজন করে থাকি, যে কর্মশালার মধ্যে দিয়ে আমরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করি এই আবৃত্তিতে আসতে। প্রধানতম উদ্দেশ্য হচ্ছে দুটি। আমরা একবার মানে আমরা আবৃত্তি কর্মী যারা আবৃত্তি শিল্পী ভাবছিলাম যে দেখুন, আমরা একটি জাতি যারা আমাদের মানে গৌরব করার মতো যে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি। হ্যাঁ, কিন্তু আপনি বৈপরীত্য দেখবেন যে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর একটি বিশাল অংশ কিন্তু আমাদের যে প্রমিত উচ্চারণে, যে মান বাংলায় আমরা কথা বলতে পারি না। তাহলে আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে এবং সুন্দর করে কথা বলতে হবে। কারণ আমরা বলে থাকি যে সুন্দর করে কথা বলাটাও একটি শিল্প, যেভাবে আপনি বলছেন। হ্যাঁ, এটি হচ্ছে একটি দিক। এবং আরেকটি দিক হচ্ছে
যে এই কবিতার, হ্যাঁ, বাংলা সাহিত্যে কবিতার যে আশ্চর্য হিরণ্ময় সুন্দর রহস্যময় যে একটি পৃথিবী আছে তার দ্বারটি উন্মোচিত করে দেওয়া। এবং আজকে 361টি আবৃত্তি সংগঠন সেই কাজটি করছে। আমরা অবশ্যই আশা করব যে সামনের দিকে শোনানোর কার্যক্রম আরও সুদূর প্রসারী হোক। অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির দর্শকদের আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।